আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বাংলাদেশের ক্রিকেট কালচারে একটা ব্যাপার, সেটা হচ্ছে নতুন কোনো ক্রিকেটার যদি দলে আসে তার উপরে একটা মানে অবর্ণনীয় একটা প্রেশার ক্রিয়েট করা হয়, যেন ওই ক্রিকেটারটা যেন যদি ভালো খেলে সে যেন কিছুদিনের মধ্যে যেন দল থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়, এমন একটা প্রেশার ক্রিয়েট করা হয়। আমি কার কথা বলছি? আমি সাইফ হাসানের কথা বলছি। সাইফ হাসানকে দলে বেসিক্যালি আমরা চাচ্ছিলাম বেশ কিছুদিন ধরেই, তার ফর্মের কারণে। কোন ফর্ম? তার ব্যাটিং ফর্ম, পাশাপাশি তার বোলিং ফর্ম। ব্যাটিং এর পাশাপাশি সে বোলিংটাও বেশ দারুণ করছিলেন। দেখেন, আজকে সাইফ হাসানকে বল করানো হয়েছে 30 ওভারের পরে। সাইফ হাসানের আগে বল করতে এসে শামীম হোসেন পাটোয়ারি। আমি লজিকটা বুঝি নাই। তো যাই হোক, সাইফ হাসান বল করলেন, 4 ওভারে 6 রান দিলেন, 3 উইকেট পেলেন। সাইফ হাসান এরপর আর বোলিং করতে পারলেন না। এক কথা, সাইফ হাসানের বোলিং এর কারণেই আমরা ভেবে নিচ্ছিলাম আফগানিস্তানের রানটা বোধ হয় 250-র নিচে থাকতে পারে। সেটা করতে দেওয়া হয়নি, এক। আর দুই হচ্ছে, সাইফ হাসান আজকে যখন ব্যাট করছিলেন, তার সাথে যে তাকে সঙ্গ দিচ্ছিলেন, মনে হচ্ছে যে একটা আইসিইউর পেশেন্টকে সে সঙ্গ দিচ্ছে। মানে নাইম শেখ। নাইম শেখ কোথায় সাইফ হাসানকে সঙ্গ দিবে তা না, মনে হচ্ছে সাইফ হাসান নাইমকে সঙ্গ দিচ্ছে। তো যাই হোক, একটা আইসিইউ ব্যাটার, আইসিইউতে রয়েছে যে ব্যাটার, সেই ব্যাটার 24 বলে 7 রান করেছে। ফাইনালি তার ম্যারাথন ইনিংসটা শেষ হয় একটা ফ্ল্যাশি শট করতে গিয়ে। তো ফুটওয়ার্ক বা টেকনিকের কথা আমরা বারবার বলি। টেকনিক্যালি এই ব্যাটারগুলো কতটা জঘন্য এর আগেও আমরা বলেছি। আর এই জঘন্য ব্যাটাররা ডোমেস্টিকেও কিন্তু তেমন সাকসেসফুল না। যদিও অনেকে বলে সাকসেসফুল, আমি বলবো ডোমেস্টিকেও তারা অতটা সাকসেসফুল না। তো ওই ব্যাটারকে ধরে নিয়ে আসছে আবার, যে লাস্ট ইন্টারন্যাশনাল গেমগুলোতে তার গেম অ্যাওয়ারনেস, তার ব্যাটিং সম্পর্কে ব্যাটিং কেমন, শুধু আমি না, এটা পুরো বাংলাদেশ জানে। কিন্তু একমাত্র জানে না আমাদের বিসিবি সিলেক্টর, বিসিবির কোচ সালাউদ্দিন ভাইয়া, এরা কেউই জানে না। এরা ছাড়া বাংলাদেশের বাকি সবাই জানে যে টেকনিক্যালি নাইম শেখ কতটা ট্রেডেবল একটা ব্যাটার। টেকনিক্যালি এই মুহূর্তে তৌহিদ হৃদয়, সেও কতটা টেরেবল এটা সবাই জানে। টেকনিক্যালি জাকের কতটা হরেবল এটা সবাই জানে। টেকনিক্যালি নুরুল হাসান সোহান হয়তো অতটা সুবিধাজনক না, বাট এই ব্যাটারকে নিয়ে আমি বারবার কিন্তু কথা বলছিলাম যে সে ভালো করবে, সে কেন দলে পিক হচ্ছে না। বাট সেও যেন আজকে আমাকে ভুল প্রমাণ করে দিল যে আমি টেকনিক্যালি তো সলিড না, আমি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য আমি আসলে প্রস্তুত না। সেও যেন আজকে আমাকে এটা বুঝিয়ে দিল। এবং মেহেদী হাসান মিরাজ, তার পা ব্যাটের মধ্যে এত গ্যাপ, মানে আমি বুঝতে পারলাম না। আসলে হয়তো এমনও হতে পারে অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে ছিলেন উনি, এবং এনসিএলেও কিন্তু তার ব্যাটিংটা কিন্তু আহামরি তেমন ছিল না। এনসিএল যেটা মানে আমাদের রিসেন্টলি যেটা হয়েছে যে টি-20 টুর্নামেন্টটা, সেখানেও সে কিন্তু অতটা ইমপ্রেসিভ ছিল না আমাদের মেহেদী মিরাজ। ওই টুর্নামেন্টে এই দলের মধ্যে ইমপ্রেসিভ একটা ব্যাটারি ছিল, নাজমুল হোসেন শান্ত। বাট এই সিরিজটাও তার জন্য খুবই হতাশাজনক একটা সিরিজ। আমার ধারণা যে একদম ডিফারেন্ট একটা কন্ডিশন, আর অনেকদিন ধরে সে ইন্টারন্যাশনালের বাইরে রয়েছে, এবং আরো কিছু সাইকোলজিক্যাল ব্যারিয়ার রয়েছে যেগুলো হয়তো তার ব্যাটিং এর উপর প্রভাব পড়েছে, আমার ধারণা। তো দেখেন, আমি এই যে এতগুলা নাম বললাম, ম্যাক্সিমামই ন্যাশনাল টিমে খেলছে, এবং ম্যাক্সিমামই আমাদের ডোমেস্টিকে অসফল। আমাদের ডোমেস্টিকেই অসফল, যে ডোমেস্টিককে বলা হয় যে মানে খুবই ইজি একটা জায়গা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, সেখানেও কিন্তু তারা অসফল, এবং তারাই আবার ইন্টারন্যাশনালে খেলছে। তো আপনি আউটপুটটা কোত্থেকে পাবেন? দেখেন, আজকে যে আফগানিস্তান 293 করেছে, কোনো সন্দেহ নাই এই 293-এর পিছনে মেহেদী মিরাজের ভূমিকা কতটা বেশি। প্রথমে আপনি দল সিলেকশন যদি ধরেন, তো এই মুহূর্তে বাংলাদেশের যে 3জন পেসার, যাদেরকে আমরা বলি যে এই 3 পেসার খুবই দুর্দান্ত ফর্মে রয়েছে, তার মধ্যে তানজিম সাকিব, তাসকিন, মুস্তাফিজ, এবং পাশাপাশি শরীফুলও কিন্তু কোনো অংশে কম যায় না। বাট আপনি চিন্তা করেন, এই 4টা ফ্রন্টলাইন পেসারের একটা পেসারও আজকে দলে নাই। কোন দুইজনকে নেওয়া হচ্ছে? হঠাৎ করে দুইজনকে আজকে দলে ইন করানো হয়ে গেছে, হাসান মাহমুদ এবং শরীফুল, সরি নাহিদ রানা। যেন এমনটা, ব্যাপারটা এমন যে যেন মিডিয়ায় কোনো কথা না আসতে পারে, বা ফেসবুকে যেন কোনো কথা না বলতে পারে কেন এই দুজনকে খেলানো হলো না, অথচ আপনি আপনার দলের একদম ফ্রন্ট লাইনের যে পেসার যারা রয়েছে তাদেরকে আপনি দলে রাখেননি আজকে। ফাইন। স্পিনারের কথা বলবেন, মেহেদী মিরাজ, ও মাই গুডনেস, মানে সে 9টা ওভারে রান দিয়েছিল 45, পরে একদম 16 গলা পূর্ণ করে দিয়েছে। আচ্ছা, নাসুম কেন ওয়ানডে দলে থাকবে না, এটাও আমার একটা বড় প্রশ্ন। আপনি বলতেই পারেন কেন, তানভীর তো খারাপ করছে না। ভাই, বাহাতি স্পিনাররা দুবাই বা আবুধাবি বা শারজায় অনেক ভালো করে বাহাতি স্পিনার, জাস্ট অনলি এখানে যদি মমিনুলকে বল করতে দেন, মমিনুল ভালো বল করবে, গ্যারান্টেড। তো সেখানে
উইকেট টেকিং বোলার বা ম্যাচ উইনিং বোলার হিসেবে আমরা নাসুমকে জানি। নাসুম কেন ওয়ানডে দলে থাকবে না, তার অপরাধটা কি? সে কি অ্যাকচুয়ালি টি20তে কি ব্যাটিং করেনি, বা ওয়ানডেতে কি তার ব্যাটিংটা আমরা ভালো মানে রান পাইনি এমনটা কি দেখিনি, আমি জানি না আসলে। বাংলাদেশ লাস্ট 300 বা 250 বা 260 কবে করেছে আপনি মনে করতে পারবেন না, মনে করাটা খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। দেখেন সাইফ হাসানকে যে প্রেশারটা দেওয়া হচ্ছে, হঠাৎ করে সাইফ হাসান ফর্মে একজন ইনফর্ম ক্রিকেটার, যেন তার উপরে ভরসা করেই তামিম এবং ইমন আজকে 3 নাম্বার ম্যাচে নাই। ইমন তো অলরেডি ওয়ানডে সিরিজ আগে থেকে বাদ পড়ে গেছে, আর তামিম গত 2 ম্যাচের কারণে আজকে বাদ পড়েছে। কিন্তু আমি বারবার একটা কথা বলেছি, তামিম ইমন এরা হচ্ছে রেয়ার ক্রিকেটার, এরা যেদিন খেলবে একদম একদম ঝাঁঝরা করে দিবে। আর এদেরকে এরকম লাইসেন্স দেওয়া উচিত, যে এরকম লাইসেন্স ভারত, অস্ট্রেলিয়া, আরো বড় বড় ক্রিকেটিং দলগুলো তাদের ব্যাটারকে দেয়, বাংলাদেশ এটা দেয় না। আগের 2টা ম্যাচে সে প্রেসারে কেন পড়েছিল? পাকিস্তান গেমে তাকে খেলানো হয়নি। আমি বারবার বলেছিলাম ওই ম্যাচে তাকে দরকার ছিল। আমার ধারণা, আমার বিশ্বাস আজকে তামিম বাউন্স ব্যাক করতো, দারুণভাবে বাউন্স ব্যাক করতো। আজকে আবারও তামিমকে ড্রপ করা হয়েছে, গুড। ইমন তো নাই, সাথে কে? নাইম শেখ। ও কি নিজের ক্যারিয়ার বাঁচাবে, না দলের মানিজ্যত বাঁচাবে, না দলকে জয়ের জন্য নিয়ে যাবে? আমাকে একটু প্রশ্নের উত্তরটা যদি আপনাদের জানা থাকে আমাকে একটু জানাবেন। আপনারা সবাই নাইমকে খুব গালাগালি করতে পারেন, অনেক কথা বলতে পারেন, আমিও অনেক কথা বলেছি নাইমের জন্য, নাইমের বিরুদ্ধে। কিন্তু আসলে আপনি নাইমের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, এই ছেলে যেন একটা নার্ভাসনেসের মধ্যে রয়েছে, যে এক ম্যাচ খেলছি, খারাপ খেলছি, বাংলাদেশের মানুষ আমাকে সেই গালাগালি করছে, আবার আমি 10 ম্যাচ পরে আসবো, এরকম একটা ব্যাপার। কিন্তু আবার এটাও সত্য, নাইম তো টেকনিক্যালিও সলিড না। তো এই ভুলটা কার? এই যে নাইমের উপর টর্চারটা করছে, এটা কে করছে? এটা তো নাইম নিজেও করছে না, অপোনেন্ট বোলাররাও করছে না। কে করছে? বাংলাদেশের সিলেক্টররা করছে। আপনি আজকে আফগানিস্তান দলের বোলারদের অবস্থাটা দেখেন, মানে সোজা হিসাব, কোনো কোয়ালিটি বোলারের দরকার নাই, জাস্ট একটা আফগানি বোলার নাম নিয়ে মাঠে নামলেই হয়েছে, তার বল বাংলাদেশি ব্যাটাররা খেলতে পারবে না। আজকে বিলাল সামি খেললো, বিলাল সামিকে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তেমন দেখবেন না, হয়তো যদি আফগানি ডোমেস্টিক ফলো করেন সেখানে সে খেলে, বাট সেখানেও সে বেশ এক্সপেন্সিভ একজন বোলার। বাট সে বিলাল সামি যেন অপ্রতিরোধ্য, যেন সে যেন আফগানিস্তানের ওয়াকার ইউনুস, বিলাল সামি। এর আগে বশির খেলেছে, বশিরকে খেলাটাও বেশ ডিফিকাল্ট হয়েছে বাংলাদেশের জন্য। ফজল হক ফারুকি তো খেলাই যায় না, ফরিদ মালিক কি খেলতে পারে না, না মানে আফগানি নাম ট্যাগলাইন থাকলেই হয়েছে। নূরও কিন্তু দলে নাই, ঠিক আছে। তারপরেও খারতির বলেও নাইনগুলাইন খারতির বলেও খেলা যাচ্ছে না। রশিদ খান তো মানে আনপ্লেয়েবল থেকে যদি আরো বেশি কিছু থাকে তাহলে সেটা সে। আল্লাহ নূর গাজানফার, তার বল তো মাই গুডনেস, মানে আমি তার বলে কোনো টার্নও দেখি না, জাস্ট একটা স্লটে বলটা দিচ্ছে, সেই বলটা খেলতে পারছে না। হয়তো মাঝে মধ্যে 2-1টা সে অফ ব্রেক করাচ্ছে, বাট রেস্ট অফ বল স্লটেই পাচ্ছে, বাট ব্যাটাররা খেলতে পারছে না। নাইম তার বল বারবার দেখছি ব্যাকফুটে গিয়ে খেলছে। ভাই আপনি যখন একটা নর্মাল অফিস স্পিনারের বলে যখন ব্যাকফুটে খেলবেন, আপনি এইজ হয়ে স্লিপ অথবা আপনি কট বিহাইন্ড হয়ে যেতে পারেন, একদম খুব ইজি একটা ব্যাপার ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আর নাইম বারবার সেই কাজটাই করছে। শান্ত মনে হচ্ছিল যে বেশ তার উপর নিজের উপরে প্রেশার নিয়ে ফেলছিল। সোহান সত্যি মানে পীড়াদায়ক, মানে রশিদ খানের বলে মানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে না থাকে ওরকম কাপাকাপি। আর যদিও দুঃখজনক একটা ডিসিশনের শিকার হয়েছে আম্পায়ারও দেখেছি যে আফগানি বোলাররা বাংলাদেশের এগেনস্টে আপিল করলে আঙুলটা তুলে বসে থাকে, এটাও খুবই দুঃখজনক একটা ব্যাপার। যদিও এটা আম্পায়ার্স কলের জন্য সে আউট হয়েছে, তারপরেও মানে সোহানের ব্যাটিংটাও আসলে খুব শেকি, অনেক যথেষ্ট শেকি মনে হয়েছে। তো এই ওভারঅল ব্যাপার স্যাপার আমি কখনোই বাংলাদেশ ক্রিকেটারদের দোষ দিব না, ওমেন্স টিম হোক বা মেন্স টিম হোক, আসলে দোষের কিছু নাই। যারা সিলেক্টর, যারা এরকম নোংরা খেলায় মেতে উঠেছেন বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে, এটা তারাই ভালো জানেন যে তারা কোথায় গিয়ে থামবেন। এর আগের বোর্ডকে আমরা অনেক গালমন্দ করতাম, অনেক কথা বলতাম, বাট এই বোর্ড যে তাদেরকে ছাড়িয়ে যাচ্ছে না তারই বা গ্যারান্টি কি? আমরা বারবার কিন্তু সেই ব্যাপারটাই দেখতে পাচ্ছি। আপনি দেখেন বাংলাদেশ যখন ম্যাচ জেতে যে ম্যাচটা, সেই ম্যাচটাও বাংলাদেশ অডিয়েন্সকে প্রচুর প্রেসারে ফেলে যেতে তারা, আর খুবই টাইট মুডে যেতে। আর যে ম্যাচটা হারে মানে চোখ বন্ধ করে হেরে যায়, মানে ম্যাচের কখনো মনে হয় না যে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে। প্রথম ম্যাচ বাংলাদেশ ওই মানে কখনোই মানে প্রথম 10 ওভারের পর কখনোই মনে হয়নি বাংলাদেশ প্রথম ম্যাচ জিততে পারে। দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের ইনিংসটা শেষ হওয়া পর্যন্ত মনে হয়েছে হয়তো বা, বাট যখন বাংলাদেশ ব্যাটিং শুরু করলো মানে জাস্ট দ্যাটস ইট অবস্থা। আর আজকে একদম শুরু থেকেই কখনোই মনে হয়নি বাংলাদেশ এই ম্যাচ জিতবে। তো এই হচ্ছে বাংলাদেশের খেলার অবস্থা। এগুলো নিয়ে কোনো মানে কাটাছেড়া তো পরের কথা, অ্যাকচুয়ালি কাটাছেড়া হওয়া উচিত এখন আমার মতে সিলেক্টর, অ্যাসিস্ট্যান্ট কোচ
মেইন কোচের কোনো আসলে তার কোনো কাটাছেড়া করার দরকার নাই। আমি গ্যারান্টেড যে মেইন কোচের এই দলের প্রতি কোনো ভূমিকাই নাই, সে জাস্ট অ্যাজ এ সাইনবোর্ড হিসেবে বসে থাকে, দ্যাটস ইট। যার ডিসিশন নেওয়ার টিম ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট কোচ বা সিলেক্টরস বা মানে বোর্ড রিলেটেড যে পিপলস যারা রয়েছেন তারাই সমস্ত ডিসিশনগুলো নেন। ওই মেইন কোচ কোনো ডিসিশন নেয় না, মেইন কোচের কোনো কিছুই নাই। বা যারা ফিল্ডিং কোচ, পাদো ব্যাটিং কোচ কি আমি তো জানিও না, এদের অ্যাকচুয়ালি কোনো এদের কোনো ডিসিশনে কিছু ডিসিশন হচ্ছে তারাই। তো এই কথা বললে আসলে কথা অনেক বাড়বে, পরবর্তীতে হয়তো আবার কিছু নিয়ে বলবো, তবে এই ম্যাচ নিয়ে বলার কিছু নাই। জাস্ট একটা ডিসগাস্টিং দল। এই দল আপনি শিওর থাকেন এই মুহূর্তে এই দল যদি আয়ারল্যান্ডের এগেনস্টে ওয়ানডে ম্যাচ খেলে তারা হারবে, নেদারল্যান্ডের এগেনস্টে খেললেও হারবে, নামিবিয়ার এগেনস্টে খেললেও হারবে, জিম্বাবুয়ের এগেনস্টে খেললেও হারবে, এরা হারবে। এই দলের কোনো ব্যাটিং ডেপথ নাই, ব্যাটিং কোয়ালিটি নাই, কিচ্ছু নাই, জাস্ট রাবিশ। আপনি ডোমেস্টিকে যদি খেয়াল করেন সেখানে আপনি অনেক ফ্রুটফুল ক্রিকেটার পাবেন, ফ্রুটফুল ব্যাটার পাবেন, বাট আপনার খোঁজার দৃষ্টিভঙ্গি নেই। আপনাদের খোঁজার দৃষ্টিভঙ্গিটা আগে আসলে ডেভেলপ করতে হবে, দেন বাংলাদেশের ক্রিকেটও ডেভেলপ হবে। টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।